জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। সরকারের আশ্বাস ছিল তেলের দাম বাড়ানো হবে না, কিন্তু তা বাড়ানো হলো। দাম বাড়লে তেলের পাম্পে দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলা হলেও তা হয়নি। রাইড শেয়ারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, বিআরটিএতে চলছে বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক। ওদিকে এক মাসে 2 দফায় 599 টাকা দাম বাড়ল এনপি গ্যাসের। সরকার বলছে বিশ্ববাজারের চাপ ভর্তুকির বোঝা। মন্ত্রী বলছেন সংকট নেই, যা দেখছেন তা কৃত্রিম সংকট। অন্যদিকে বিরোধী দল বলছে এটা পরিকল্পিত লুকোচুরি এবং জনগণের সঙ্গে প্রতারণা। প্রশ্নগুলো তাই আরও জোরালো। সংকট নাকি কৃত্রিম সংকট, নাকি আসলেই লুকোচুরি? জনজীবনে এর বহুমুখী প্রভাবের স্রোত কি করে সামাল দেবে নতুন সরকার? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমার হাতের ডান দিক থেকে শহীদুল ইসলাম বাবুল এমপি, ফরিদপুর 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতিবিদ এবং সভাপতি অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন মনিরা শারমিন, এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। শুরুতেই যেতে চাই শহীদুল ইসলাম বাবুলের কাছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বললেন তেলের দাম বাড়াবে না সরকার, দাম বাড়লে মূল্যস্ফীতি হবে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি বললেন পৃথিবীর বহু দেশে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। ঠিক তার ঘণ্টা তিনেকের মধ্যে তেলের দাম বাড়ানো হলো। কেন বাড়াতে হলো? অর্থমন্ত্রী বললেন আইএমএফ এর শর্তের সাথে এর কোনো সম্পর্ক নেই। আবার তিনিই বললেন তেলের দাম তো আইএমএফ এর মিটিংয়ে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে। তিনি যে ওয়াশিংটন ডিসিতে গেলেন যে মিটিংয়ে, সেই মিটিংয়ে যাওয়ার আগেই। তার মানে এতদিন বিষয়টা জানতে দেওয়া হয়নি। এই লুকোচুরিটা কেন? না, লুকোচুরির ব্যাপার কেন? লুকোচুরি তেলের দাম বাড়াবো এর জন্য লুকোচুরি? এটা তো প্রয়োজন ছিল তেলের দাম বাড়ানোটা দীর্ঘদিন। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানুষের উপর জনজীবনের চাপ পড়বে সেই জন্যে অন্যভাবে সেটাকে পুষিয়ে নেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর ফলে নানাবিধ সংকট তৈরি হচ্ছিল। কারণ তেল পাচার হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে তেল যারা মজুত করে, তারা তো লাভ না হলে দীর্ঘদিন ধরে তেলের একটা হাইপ চলছে যে জ্বালানির দাম বাড়বে বাড়বে বাড়বে। যারা মজুত করেছে তারা মজুত করার পরে না বাড়া পর্যন্ত এটা মার্কেটে ছাড়ছে না, এরকম একটা ব্যাপারও আছে। আর আপনি ভর্তুকি কতদিন দিবেন? এখন বিচ্ছিন্নভাবে সরকারের কে কী বলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু তেলের দাম বাড়ানো যে অযৌক্তিক কোনো ব্যাপার হয়েছে মোটেও সেটা না। কারণ এখনও বাড়ানোর পরেও আমি আপনাকে পরিসংখ্যান দিই যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ডিজেল এবং পেট্রোলের দাম বাংলাদেশে। এবং কত পার্থক্য আপনি দেখেন, ধরেন বাংলাদেশে 135 টাকা, ইন্ডিয়ায় 153, ডিজেলের কথা বলছি আমি, এবং পাকিস্তানে 162 বাড়ানোর পরেও, নেপালে 198 এবং আপনার শ্রীলঙ্কায় 212, 212 টাকা ডিজেলের দাম। বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বাড়ানোর পরেও। আর পেট্রোলের দাম যদি আপনি জিজ্ঞেস করেন তো ডিজেলের দাম, এটা গেলো পেট্রোলের, ডিজেলের দামও একই অবস্থা, 115 টাকা বাংলাদেশে, ইন্ডিয়া 122 টাকা, পাকিস্তানে 157 টাকা এবং নেপালে 170 টাকা, শ্রীলঙ্কায় 195 টাকা। তাহলে এই যে এতদিন ভর্তুকি দিয়ে দিয়ে এখনও ভর্তুকি দিতে হবে, সবচাইতে বেশি ভর্তুকি দিতে হবে, সেই জন্য তেলের দাম বাড়ানো এটা অপ্রাসঙ্গিক না। যারা অর্থনীতি বা ন্যূনতম যাদের মেধাবুদ্ধি আছে তারা জানেন যে এটা বরং তুলনামূলক কমই বাড়ানো হয়েছে। এরপরেও অনেক ভর্তুকি দিয়ে ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন টাকা এই তেলের ভর্তুকির জন্য কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, সেটাও আমরা অর্থমন্ত্রীর বক্তব্যও শুনছিলাম এই বিষয়টা। এখন একটা বিষয়, যেমন এটার যে প্রভাবটা পড়বে বাজারে, যেমন কিছুক্ষণ আগেও চিফ হুইপ তিনি সংসদ থেকে বেরিয়ে তিনি যেটি বললেন যে যেই পরিমাণে যে হারে বাড়ানো হয়েছে ঠিক সেই হারেই অন্যান্য জিনিসের দামও বাড়াতে হবে, এর চাইতে বেশি বাড়ালে সরকার কঠোর হবে। এখন ডিজেলের দাম বাড়ানো হলো, ট্রেনও তো ডিজেলেই চলে, সেক্ষেত্রে আমাদের এই মূল্যমানগুলো এবং এগুলোর নিয়ন্ত্রণটা কিভাবে করবে সরকার? না, নিয়ন্ত্রণ এটা তো মূল্যস্ফীতি কিছুটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তেলের দাম এটা তো এই সংকট তো আর বিএনপি বা আমরা তৈরি করিনি, বাংলাদেশ তৈরি করেনি, এটা সারা দুনিয়ায় বেড়েছে। সেটা সমন্বয় করা হবে, মূল্যস্ফীতি খানিকটা হবে, সেটা যাতে অতি মূল্যস্ফীতি না হয় তার জন্য সরকার পক্ষ থেকে নানান ধরনের মেকানিজম, মেশিনারিজ এবং নজরদারি যেটা করবার সেটা করা হবে। আর আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে, এটা ঠিক, 1 টাকা বাড়লে তেলের
তেলের দাম তুলনামূলক ভাড়া বাড়ে 2 টাকা, এরকম বিষয় আছে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় বা করার প্রয়োজন সেটা করা হবে। এবং আমি মনে করি না এই দামটা এটা পার্মানেন্ট কোনো ইস্যু, যেহেতু বৈশ্বিক বাজার আন্তর্জাতিক বাজারের একটা ইস্যু আছে, তেলের দাম কমা শুরু হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তেলের দাম আরও কমে যাবে, এটা সমন্বয় করার ব্যাপার আসলে। এবং বিপিসি যেটা বলছে যে প্রত্যেক মাসে মাসে তারা এটা সমন্বয় করবে, এটা আগে থেকেই চলে আসছিল। আচ্ছা, সমন্বয়ের কথা বলছেন, অর্থমন্ত্রী এটাও বললেন যে আইএমএফ এর শর্তের সঙ্গে এর কোনো কানেকশন নেই তেলের দাম বাড়ার। হ্যাঁ, সেটা অর্থনীতি যদি বলে থাকেন তাহলে উনি হয়তো জেনে শুনেই বলেছেন। না, কিন্তু তেলের দামের এই বিষয়ে, ভর্তুকি কমানোর বিষয়ে আইএমএফ এর তো না, আইএমএফ এর ব্যাপার কি আছে না আছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তেলের দামটা তো আপনি কত ভর্তুকি দিবেন, এটা তো আপনার অর্থনীতির উপর বিরাট চাপ পড়ে যাচ্ছিল, অনেক বড় চাপ যাচ্ছিল না, এবং মানুষ এক্সপেক্ট করতেছিল অনেকেই যে অনেক আগেই তেলের দাম বাড়ানো হবে, কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী রাজি হননি, কারণ মানুষের উপর জনজীবনের উপর চাপ হবে, মূল্যস্ফীতি হবে, সেটা অন্যভাবে মেকআপ করবার চেষ্টা করা হয়েছিল, অন্য দিক থেকে অর্থ সাশ্রয় করে টোরে, কিন্তু এটা তো আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ হিউজ পরিমাণ টাকা এখানে বিনিয়োগ লাগে, ভর্তুকি লাগে, এটা তো রাষ্ট্রের পক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা সরকারের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না। আর এটা তো আমাদের একার ইস্যু না, এটা দুনিয়ার গ্লোবাল ইস্যু। এক্স্যাক্টলি, আমাদের প্রশ্নটা আসলে ঘুরে ফিরে আমাদের ইউসেজ এবং আমাদের আচরণের মধ্যেই কিন্তু চলে আসে। কারণ আপনি যেমন জ্বালানি মন্ত্রী বলছিলেন যে সংকটটা কৃত্রিম সংকট, এখন এই কৃত্রিম সংকটের মধ্যে মজুদের ব্যাপারগুলো আছে। আপনাদের ধারণা ছিল যে এর ফলে মজুদটা বন্ধ হবে, কিন্তু মজুদ তো বন্ধ হয় নাই। আচ্ছা, আমার একটা কথা, না মজুদ বন্ধ হবে, আমার ধারণা মজুদ আস্তে আস্তে এবং স্বাভাবিক হবে। কেন হবে না, আমি হবে। আচ্ছা, তেল আপনি একটু খবর নিয়ে দেখবেন, আপনারা জার্নালিজম করেন, তেলের সাপ্লাইটাকে আগের চেয়ে কমেছে না বেড়েছে? হঠাৎ করে তো বাংলাদেশে তেলের প্রয়োজনীয়তা 1.5 গুণ হয়ে যাবার কোনো কারণ নাই, আছে কি? এটা তো হবার কোনো কারণই নাই। নিশ্চয়ই এর পিছনে কোনো অসাধু উদ্দেশ্য, চক্র, মজুদ, সিন্ডিকেট যাই বলেন, এটা থাকতে পারে। যারা এক্সপেক্ট করছিল যে দাম বাড়লে তারা সেই তেলটা বের করবে, তো আস্তে আস্তে আমার মনে হয় এখন যাদের মজুদ ছিল তারা তো লাভের আশাই করেছে, তো লাভটা যদি তারা পায়, কম পাচ্ছে আর কি, হয়তো আরও বেশি লাভের আশা করতে পারতো, আরও বেশি দাম বাড়বে এক্সপেকটেশন থাকতে পারলেও পারতো। আমার ধারণা যে যাদের মজুদ আছে, গোপন মজুদ আছে, তারা এরপরে কিছুটা হলেও তেলের বাজার স্বাভাবিক হবে আমার ধারণা। এবং আমি আমার গতকালকের চাইতে, পরশুদিনের চাইতে আজকে আমি নিজেও যতটুকু দেখলাম কিছুটা কমেছে। হ্যাঁ, লাইন আছে, এটা ঠিকই বলছেন। আমি ফরিদপুর থেকে আসলাম আজকেই, আমি 2-3টা পাম্প দেখলাম, সেখানে মোটরসাইকেল লাইন আছে, কিন্তু 150-60-এর বেশি, 50টার বেশি কোনোভাবেই হবে না সেই মোটরসাইকেলের লাইন। আমি দেখি আপনার এই তথ্য তাহলে শুধুমাত্র আপনার দেখা, শহরের লাইন না, ঢাকা শহরে এটা কথা বলছি না, এটা আমি আমার এলাকার একটা পাম্পের কথা বলছি, আমি এলাকার একটা পাম্পের কথা বলছি। জি, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিনের কাছে যেতে চাই। আপনি সরকার পক্ষের বক্তব্যটা শুনলেন, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, যেমন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বললেন, এইটি একটি কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপর তেলের দামটা বৃদ্ধি করা হলো, পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে, সরকারের প্রশ্রয় বা অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। প্রশ্নটা হচ্ছে, সরকারের প্রশ্রয় আর অংশগ্রহণ কোথায় কোথায় দেখছেন, কিভাবে করছে তারা এমনটা? ধন্যবাদ, যারা দেখছেন শুভেচ্ছা, এবং আমার সহালোচকদের শুভেচ্ছা। দেখেন, আমি একটু শুরু করতে চাই যে এই বলে যে সরকার দলের যারা আছেন তারা কিন্তু কোনোভাবেই এই সংকটটা দেখতে পাচ্ছেন না। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে চারদিকে আমরা দেখছি, আমরা ঘর থেকে বের হলেই দেখছি যে এই তেলের পাম্পের সামনে যে লাইনটা, এই লাইন তো আসলে অনেক দূর যাচ্ছে এবং সেটার কারণে অনেক যানজট হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমি দেখলাম না যে কোনো আমার সরকার দলীয় যারা ভাইরা আছেন তারা কোনোভাবেই এটি স্বীকার করছেন না এবং দেখছেনও না। ওনারা সবসময় বলছিলেন যে তেলের কোনো সংকট নাই এবং পাম্পগুলোতে তেল আছে। এবং আজকে একটা বক্তব্য শুনছিলাম আমাদের মাননীয় সড়ক মন্ত্রী শেখ রবিউল, উনি সানস্ক্রিন মাখার কথা বলছিলেন অন্য কোনো একটা অনুষ্ঠানে, অন্য কোনো একটা প্রেক্ষিতে, কিন্তু আমার মনে হয় যে আসলে এই যে যারা তেলের লাইনে দাঁড়িয়ে থাকছে এবং বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে, তাদেরও আসলে সানস্ক্রিন, মানে উনি যেভাবে করে ব্যাখ্যা করলেন সানস্ক্রিন মাখা এবং আলট্রাভায়োলেট রশ্মি কীভাবে করে আমাদের ত্বকের যে ক্ষতি করে, যে ব্যাখ্যাটা উনি দিলেন, এটা মনে হয় আসলে উনি ইনডিরেক্টলি হয়তো এনাদের জন্যও বলেছে। এখন দেখেন, সরকার একটা ক্রেডিট বাজির রাজনীতি করেছে এই একটা সংকট নিয়ে। দেখেন, বৈশ্বিক পরিস্থিতি সেটাতে খুব স্বাভাবিক যে বাংলাদেশে জ্বালানির সংকট হবে এবং তেলের দাম বাড়বে। সেই জায়গাতে তো আসলে এই নতুন একটা গঠিত সরকার, তার হাতে তো আসলে কিছু নাই। অনেক সময় সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা অ্যাকনলেজ করা, সমস্যা স্বীকার করা, এবং সেটা না করে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তেলের কোনো অসুবিধা নাই, জ্বালানির কোনো সংকট নাই, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই, শুধুমাত্র আমরাই শুধু বলে যাচ্ছি। এবং আমরা যখন আলোচনা করছিলাম তখন আমাদের বলা হচ্ছে যে সরকারের আসলে ভালো কাজ আমাদের সহ্য হচ্ছে না, আসলে সরকার যে নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছে এই দামটা, এটা আমাদের সহ্য হচ্ছে না। কিন্তু আমরা বারবার করে বলছিলাম যে এই যে সিন্ডিকেট, তেলের যে সিন্ডিকেট, এটি কিন্তু শুরু হয়েছে তখনই যখন কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এই যে রেশনিংয়ের কথা বলা হয়েছে, তখন থেকে কিন্তু এই সিন্ডিকেটটা শুরু হয়েছে এবং এই তেলের পাম্পের সামনে লম্বা লাইন তৈরি হয়েছে। এবং এই পরবর্তীতে আমরা দেখলাম যে এখন এই সিন্ডিকেট যারা ছিল তাদেরই কিন্তু এখন জয় জয়কার, কারণ এক লাফে যখন 16% এই দাম বাড়ানো হলো, সেখানে কিন্তু আসলে এখন কি করবে, এখন সিন্ডিকেটে যারা আসলে তেলগুলো মজুত করেছে তারা কিন্তু এখন বেশি দামে বিক্রি করবে। এবং সরকারেরও মাঝখান দিয়ে এতদিন ধরে দাম না বাড়ানোর যে একটা ক্রেডিট, সেটা ওনারা নিতে পারছেন। এবং এর মধ্যে কি হলো, আসল ভোগান্তিতে কারা পড়লো? জনগণ। কারণ তাদের কর্মঘণ্টা নষ্ট হলো, তারা এই যে সানস্ক্রিন তো সবার আসলে, আমি জানি না সবারই আসলে কেনার সক্ষমতা আছে কিনা, এবং এই মানুষগুলো তেলের পাম্পের সামনে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখছি যে কিভাবে করে মানুষ আসলে তেল না পেয়ে ফিরে যাচ্ছে এবং তাদের বিক্ষুব্ধ জনতার আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি। এখন এই জায়গাটাতে প্রথমত বিভ্রান্তিকর তথ্য না দিয়ে তারা যদি অ্যাকনলেজ করতো এবং ক্রমান্বয়ে যদি এই দামটা বাড়াতো, তাহলে কিন্তু এই মানুষের যে ক্রয় ক্ষমতা সেই জায়গাতে থাকতো। এবং ক্রমান্বয়ে দাম বাড়ানোর ফলে এখন যে ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং 1 লাফে 16% দাম যে বাড়াতে হলো, এটি হয়তো বাড়াতে হতো না। এবং এটার ফলে কি হলো দেখেন, এই সাধারণ মানুষের এখন অনেক বেশি টাকা দিয়ে এখন তেল কিনতে হবে এবং মজুতদারদের আসলে এখন একটা খুব বসন্তকাল চলে আসবে, কারণ তারা বেশি দামে তেল বিক্রি করতে পারবে। সুতরাং এটি আমার মনে হয় সরকারের সাথে একটা সূক্ষ্ম একটা এখানে যোগাযোগ থাকতে পারে যারা মজুতদার তাদের, কারণ এই সিন্ডিকেট তো তারা আসলে ভাঙতে পারলো না। এখন সিন্ডিকেট আসলে কারা? সিন্ডিকেট সবসময় আমরা সিন্ডিকেটকে তখন আমরা কখনো দেখি নাই, তো সিন্ডিকেট তো কখনো দেখা যায় না। এটা কি হয়, যারা ক্ষমতাসীন তাদের সাথে এক ধরনের যোগাযোগ থাকে। সুতরাং এই জায়গা থেকে সরকার ক্রেডিটবাজির একটা রাজনীতি করলো, সাধারণ মানুষের ভোগান্তি হলো এবং মজুতদারদের পক্ষে একটা বড় একটা জয় জয়কার হলো। এবং এই সিন্ডিকেট তো ভাঙতে পারলো না, এটা তো সরকারের একটা বড় ব্যর্থতাই। এবং সেখানে আরও এই সিন্ডিকেটকে আমার মনে হয় একটু শক্তিশালী করা হলো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে। এবং এক কথায় সরকারের পক্ষ থেকে এই ম্যানেজমেন্টটা খুব দুর্বল ছিল, এবং এই ম্যানেজমেন্টটা আসলে ঠিকঠাক করতে পারলে আমার মনে হয় যে আজকে যে পরিস্থিতিতে আমাদের পড়তে হচ্ছে, এই পরিস্থিতিতে পড়তে হতো না। আচ্ছা, একটা বিষয় সরকার দলের পক্ষ থেকে সবসময় বলা হয়, একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে কোনো যানবাহন কি থেমে আছে? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পরিচিত কোনো যানবাহন কি থেমে আছে কিনা? আপনাদের কাছে এমন ডাটা আছে? দেখেন, যানবাহন থেমে থাকা তো আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ধরেন এক পাম্পের তেল না পেয়ে সে আরেক পাম্পে যাচ্ছে, কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে পড়ছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা তেলের পাম্প, আপনি ঢাকা শহরে কোনো তেলের পাম্প পাবেন না যেটার সামনে আসলে দীর্ঘ লাইন নাই। এখন এই লাইনে দাঁড়িয়ে থেকে বহু কষ্টে কর্মঘণ্টা নষ্ট করে মানুষের ভোগান্তির পরে কিন্তু তারা হয়তো তেল পাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু আসলে অনেক কম। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লাইন যখন এগিয়েছে শেষের দিকে গিয়ে তারা বলছে তেল নাই, তারা আবার অন্য পাম্পে কষ্ট করে যাচ্ছে। সুতরাং এটা তো ভোগান্তি। এখন এটা তো আসলে দেখেন, যখন এটা তো একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এবং সরকার কিন্তু এই লং টার্ম ইফেক্টটা চিন্তা না করেই কিন্তু এই দামটা আসলে বাড়ায় নাই। এবং এই জায়গাতে একটা আমি বলবো যে দেখেন, বাংলাদেশে তো মুক্তবাজার অর্থনীতি, সুতরাং এই জায়গায় সরকারের যখন এরকম একটা হস্তক্ষেপ এবং সেটা লং টার্ম সাস্টেনেবিলিটি চিন্তা না করে, সেটা তো আসলে সমস্যার বিষয়। কারণ তেল যে নাই এখন পর্যন্ত যে নাই এটা তো আমরা বলছি না, কারণ তেল তো আসলে মজুত করা হচ্ছে, এবং সেই কারণেই তো 16% দাম বাড়ানোর পরে এখন মজুতদাররা এখন বেশি দামে তেল ছাড়বে। তো তেল তো আসলে আছে, এবং যখন থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এই সময়ই তো আসলে সেই মজুতদাররা মজুত করা শুরু করেছে। সুতরাং এটা সরকারের সোল অথরিটি ছিল, এবং সেই দায়িত্বটাও সরকারের ছিল যে এই জায়গাতে তাদের একটা শক্ত অবস্থান নেওয়া এবং ম্যানেজমেন্টের সরকারের বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়, এবং আজও জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নে লিখিত আকারে মন্ত্রী অনেকগুলো পদক্ষেপের কথা জানিয়েছেন। এগুলো সন্তোষজনক নয়? এটা অসুবিধার জায়গা কি জানেন, যে ধরেন আমাদের কথা শুনতে খুব ভালো লাগে, আমাদের প্রেস ব্রিফিং দেখতে খুব ভালো লাগে, কিন্তু সত্যিকার অর্থে যখন আমরা বাস্তব চিত্র দেখি, আমরা সংসদের কথা শুনি, আমরা প্রেস ব্রিফিং শুনি, সেখানে যেরকম একটা ইউটোপিয়ান অবস্থা আমরা দেখি, কোনো অসুবিধা নাই, এবং তারা আসলে তাদের মতো করে এই অব্যবস্থাপনার কথা যেটা আমরা বলছি, তারা ব্যবস্থা নিব এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে যে চিত্রটা আমরা দেখছি, সেটার উপরে আসলে
খুব বেশি তাদের এই কথাবার্তায় যে ম্যানেজমেন্টের কথা আমরা শুনছি সেটা খুব বেশি ইফেক্ট পড়ছে বলে আমরা দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শফিকুল ইসলামের কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি তো শুনলেন, দুপক্ষের কথাই শুনলেন, পরিস্থিতিটাকে আপনি কি বলবেন? সংকট, কৃত্রিম সংকট, নাকি লুকোচুরি আছে কোনো? ধন্যবাদ ছাপা আপনাকে এবং এই টেলিভিশনে যারা দেখছেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে দুইজন এখানে জাতীয় নেতা নেত্রী আছেন, তাদের কথাবার্তা শুনলেন। আমি আসলে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করছি না, অর্থনীতির দিক থেকে এই বিষয়টাকে তুলে ধরতে চাই। আপনারা জানবেন যে এই প্রত্যেকটা জিনিসের দাম নির্ধারণ হয় বাজারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে। আমরা যখন চাহিদা এবং যোগানের এই ব্যালেন্সটা দেখতে পাই তখন কিন্তু ইকোনমি ভারসাম্যে থাকে। কিন্তু কোনো ক্রমে কোনো একটা উপাদান, হয় যোগান না হলে চাহিদা, এইটার সংকটের কারণে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েও যায় এবং কমেও যায়। আপনি জেনে থাকবেন যে তেল আমাদের দেশে এইটা কিন্তু প্রায় আমদানি নির্ভর। আমরা বিদেশ থেকে ক্রুড অয়েলটা এনে আমরা কিন্তু এই সাপ্লাইকে রিফাইন করে আমাদের দেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। যখন ইরান এবং ইউএসএ মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, আমি জানি না, সরকার হয়তো প্রিকশন হিসাবে যে আমরা যদি পরবর্তীতে এই ক্রুড অয়েলকে আনতে না পারি তাহলে সাপ্লাইয়ের আমাদের যে নির্দিষ্ট মজুদ আছে এইটাকে এক ধরনের নিয়ন্ত্রণ করে কোনো ক্রাইসিস পিরিয়ডকে পার করতে পারি কিনা, এ ধরনের মনস্থির থেকে হয়তো রেশনিং সিস্টেমটা তৈরি করেছেন যে আমরা পাম্পে আগে যে পরিমাণ তেল দেব সেটা দেব না। তাহলে কি হচ্ছে, আপনি যখনই সাপ্লাইটা কমিয়ে দিচ্ছেন এটার ইফেক্ট পড়ছে কি ইকোনমিতে সরাসরি, যেটা আমরা দেখতে পাচ্ছি। ডিমান্ড আমার আছে যত ডেইলি, এর যোগান যদি অর্ধেক হয়ে যায় তাহলে পরে যে শর্টেজটা হবে, এই শর্টেজের কারণে কিন্তু যাদের দরকার ছিল তারা পাচ্ছে না, লম্বা লাইন তৈরি হয়ে যাচ্ছে। কাজেই এই যোগান এবং চাহিদার ভিত্তিতেই কিন্তু এক ধরনের শর্টেজ তৈরি হয়েছে ইকোনমিতে, যেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি অর্থনীতি যেভাবে ব্যাখ্যা করে। এখন আসুন সরকারের কি করণীয় আছে। যখন আমরা দেখি এই ভারসাম্য দামের চেয়ে সরকারি দাম কম নির্ধারণ করা হবে, ধরুন যে যোগান এবং চাহিদার ভিত্তিতে আমাদের প্রতি লিটারের দাম 150 টাকা হওয়ার কথা, সেখানে অকটেনের দাম 120 টাকা নির্ধারণ করা আছে। কাজেই এই যে দাম কম, সেখানে 150 টাকা হলে যত ডিমান্ড থাকতো তার থেকে এখন কম দামে বেশি ডিমান্ড। অন্যদিকে দাম কম হওয়ার জন্য যত যোগান হওয়ার কথা ছিল 150 টাকায়, 120 টাকায় যোগান কম হবে। এই শর্টেজের কারণে ইকোনমির ইমব্যালেন্সটা তৈরি হয়, যার জন্য দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন, আমরা দুইজনের বক্তৃতাই শুনলাম যে কেন এই দামটা আগেই বাড়ালো না, যেটা কিনা বাড়ানোর দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে অকটেনটা আমাদের দেশের জন্য এত প্রয়োজনীয় যে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে শিল্পে, ইভেন আপনি ইলেকট্রিসিটি তৈরি করা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা ব্যবহার করছি। কাজেই তেলের দামটা যখন আমরা বাড়াবো এটা সরাসরি কিন্তু যোগানকে এফেক্ট করে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। আপনি কৃষকের সেই যে ফসল ফলাচ্ছে সেইখানে ডিজেল দিয়ে অথবা ইলেকট্রিসিটি দিয়ে পাম্পিং করে সেইখানে তার ইফেক্ট পড়বে, কস্ট খরচ বেশি হয়ে যাবে। সেই জিনিসপত্রগুলো গ্রাম থেকে শহরে এনে বিক্রি করতে ট্রান্সপোর্টের ওপর পড়ে যাবে। শিল্পে যাদের যেই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে সেই ডিজেল, অকটেন, পেট্রোলের কারণে তাদের প্রোডাক্টের দাম বেড়ে যাবে, যেটা কিনা সরাসরি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেবে। এখন এই মূল্যস্ফীতি যাতে সহজে এই জনগণের মধ্যে ট্রান্সমিটেড না হতে পারে, সেই জন্য হয়তো বা সরকার মনে করেছে যে আমরা এর টলারেন্সিটা দেখতে পারি, যে এই অকটেন বা এই ওয়েল প্রাইসটাকে আমরা যদি না বাড়িয়ে এইটাকে অ্যাডজাস্ট করে কোনো রকমে ইকোনমির ব্যালেন্সটা রাখতে পারি। কিন্তু দেখা গেছে বাস্তবে সেটা কাজ করে নাই এই ডিমান্ড সাপ্লাই থিওরির কারণে। এবং শেষ পর্যন্ত সরকার যখন দেখেছে যে এই ভোগান্তির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, সেইটা ইন্টারন্যাশনাল দামের সাথে অ্যাডজাস্ট করে আমাদের দেশীয় দাম, বাবুল ভাই উল্লেখ করেছেন যে এটা কিন্তু শুধুমাত্র ইকোনমির নিয়ন্ত্রণের মধ্যেই থাকে না, এটা পাচার হওয়ার সম্ভাবনাও থাকে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে এর দাম আমাদের দামের চেয়ে কম, বেশি, আমাদের দাম কম তাদের দাম বেশি, কাজেই পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ধরুন যে এই যে বাজারের
এই ধরনের একটা যোগান চাহিদার সময়ে অনেক সুযোগ সন্ধানীরা থাকে, যাদেরকে কিন্তু অ্যাপারেন্টলি সরকার চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকারের এত পুলিশ বাহিনী প্রশাসন নেই যে প্রতিটা চোরাকারবারি যা মজুদদারি তাদেরকে ধরে ধরে এইটাকে ব্যবস্থা নিক। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, যে ব্যবস্থার দরুন এই যোগান এবং চাহিদার ব্যালেন্সটা যেন, ভারসাম্যটা তৈরি হয়। আমি আশা করি বর্তমান সরকার খুব বেশি মেয়াদে আসে নাই, 2 মাস কয়েকদিন, আশা করি যে তারা এমন ব্যবস্থা নেবেন যাতে করে এই সংকট আমরা কাটিয়ে তুলতে পারি। আপনি ইতিমধ্যেই শুনেছেন আমাদের প্রায় 15 দিন থেকে 1 মাস চলার মতো তেল মজুদ আছে দেশে, এবং আরও জাহাজে ক্রুড অয়েল এবং তেল আসছে। কাজেই আপনি ধরুন যে এই যে একটা ট্যাঙ্কি যখন আমরা পানি তুলি, সেই ট্যাঙ্কির ফ্লো যখন বন্ধ হয়ে যাবে, এটা শেষ হতেও কিন্তু কয়েকদিন সময় লাগবে। আবার যখন শেষ হয়ে যাবে, এটাকে ফুল করতে ছেড়ে দিতেও আমাদের পেতে সময় লাগবে। কাজেই আজকে দাম বাড়িয়েছেন, এইটার ইফেক্টটা শেষ হতেও আরও কয়েকদিন সময় লাগবে, ইভেন মাসখানেকও লেগে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনিও যেটা মানে হাঞ্চ করছিলেন, সেটা যদি বলি যে এই যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের জায়গাটা, সেইখানে যদি আমাদের অর্থাৎ এই সিন্ডিকেট অথবা হচ্ছে যে কালোবাজারি অথবা মাঝখানের যে অদৃশ্য ক্যারেক্টারগুলো, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব? ধরুন এটা পলিসিগত একটা বিষয়। অর্থনীতিবিদ হিসাবে আমি যদি বলি যে এইখানে সাপ্লাই সাইডটাকে যদি আরও ইফেক্টিভ করতে পারে, আপনি জেনে থাকবেন যে তেলের পাম্প যারা চালায় তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইতিমধ্যে এই প্রায় মাসখানেক ধরে তাদের প্রতিদিন সেল ছিল 16,000 লিটার বা 16,000 লিটার তাদের সেল হতো, কিন্তু যেই সোর্স থেকে তারা তেলটা নিয়ে আসে তারা 5-7 হাজার লিটারের বেশি পেত না। তাহলে কি হতো যে এই 16,000 লিটার ডেইলি বিক্রি হলে কোনো লাইন ছিল না, কিন্তু যখন তারা সোর্স থেকেই কম পাচ্ছে তখন তারা কিন্তু এই 16,000 লিটার দিতে পারছে না, যার জন্য লং লাইন হয়ে যাচ্ছে। ইভেন একটা যানবাহনেও কিন্তু রেশনিং করে দিয়েছে, আপনি 500 টাকার বেশি নিতে পারবেন না। কিন্তু আগে সে 1,000 টাকার বা 2,000 টাকার তেল নিয়ে 3 দিন 4 দিন পরে তার আবার আসতে হতো, আর এখন 500 টাকার জন্য তাকে কিন্তু ফ্রিকোয়েন্টলি আসতে হচ্ছে। কাজেই সরকারের তার যে মজুদ আছে, এইটাকে যদি যারা কিনা ডিলার আছে তাদের কাছে সেই 16,000 লিটার পরিমাণ, অর্থাৎ অলরেডি আপনি দেখবেন যে গত বছরের এপ্রিলে এই সময়ে যে ডিমান্ড ছিল তার থেকে সরকার প্রায় সমপরিমাণ বা তার থেকে বেশি সাপ্লাই দিয়েছে, কিন্তু তারপরেও ডিমান্ডকে মিট আপ করতে পারে নাই। এটার কারণ কি আপনারা ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে কেউ কেউ এটা হয়তো মজুদ করে রেখেছে সুবিধা প্রাপ্তির জন্য, অথবা এটাও হয়েছে কিন্তু কনজিউমাররা প্রিকশন হিসেবে যে পাওয়া যাচ্ছে না, বারবার তারা কি করছে, এক এক পাম্পে গিয়ে গিয়ে হয়তো তেল তারা নিজস্ব কন্টেনারে তাদের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য, যা আগামী 15 দিনে যদি আমি তেল না পাই এটা ব্যবহার করব। তো সারা বাংলাদেশে এরকম 3 কোটি লোক যদি 5 লিটার করে তেল মজুত করে রাখে, তাহলে পরে কত মজুত হয়েছে। কাজেই এই তেল যখন অবাধে পাওয়া যাবে, ঘোষণা হবে, তখন কিন্তু আর এই মজুতদারিরা সুবিধা করতে পারবে না। কাজেই সরকারের এখন প্রথম কাজ হবে, আমি মনে করি যে তারা পাম্পগুলোতে যত ডিমান্ড আছে তত ডিমান্ড অনুযায়ী তারা যোগান দেবেন, এবং তেলের দাম ভবিষ্যতে যে স্থিতিশীল থাকবে, এরকম আবার ফ্লাকচুয়েট করবে না, সেই ধরনের এক ধরনের ঘোষণাও আসতে হবে বলে মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম বাবুলের কাছে আরেকবার আসতে চাই। সেটা হচ্ছে যে ডক্টর শফিকুল ইসলামও যেটা বলছিলেন, সেটা হচ্ছে যেমন সরকার জেলা পর্যায়ে ওয়েল পাসের একটা ব্যবস্থা করেছে। রাজধানীতে যেটা করা হলো, 7টি পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ্লিকেশন লঞ্চ করলো পরীক্ষামূলকভাবে, কিন্তু এটা যেদিন লঞ্চিং হলো তারপর দিন সকাল থেকেই আর ইউজাররা সেটার মধ্যে ঢুকতে পারছেন না। তারপর আমরা খোঁজখবর নিলাম, আমরা জানতে পারলাম বিআরটি এর পক্ষ থেকে একটা অবজেকশন ছিল সিকিউরিটি পারপাস, সেটা তারা বিকেলের মধ্যে আবার সেটা ক্লিয়ারেন্সও দিল। এরপর বিপিসির সঙ্গে কথা হলো, বিপিসি বলল কাল থেকে অথবা রাত থেকে এটা কাজ করা শুরু করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ করে নাই। আজকে লিখিত উত্তরে জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে এটার থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এইখানে এই যে গ্যাপটা যদি না হতো, এই অ্যাপ্লিকেশনটা যদি চালু থাকতো, তাহলে একই ব্যক্তি যাদেরকে আমরা মজুতকারী বলছি অথবা যারা নিজেরা সরাচ্ছে অথবা নিয়ে যে অন্য কোথাও বিক্রি করছে, তাদেরকে তো ঠেকানো যেত, তাই না? হ্যাঁ, যেত। এটা তো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এখন একটা প্রকল্প, একটা প্রজেক্ট, এটা তো ধরেন বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্স ভিত্তিক, ডেটা বেস ভিত্তিক, সেখানে প্রাথমিকভাবে কিছু সমস্যা
তৈরি হতে পারে ইনিশিয়ালি, সেটা স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করে যদি আপনি একটা প্রকল্প চালু করেন, তবে আমরা বিশ্বাস করি এটা যদি চালু করা যায়, পর্যায়ক্রমে সারা দেশে চালু করা যায়, তাহলে আমার মনে হয় মজুদের যে ব্যাপারটা সেটা না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। যখন পরিস্থিতিটা এটা চালু হলো না, দিন শেষে আসলে এটা কাজ করলো না, কিন্তু যখন মন্ত্রী সংসদকে জানান যে ইটস ওয়ার্কিং ভেরি ওয়েল, তখন আমরা কি বুঝবো যে এটা নিয়ে আসলে কাজটা না না কোথায় হচ্ছে তাহলে? কাজ যে করলো না একেবারে, এটা আপনি নিশ্চয় করে বলতে পারবেন কিনা আমি আপনি জানি না। এটা ক্রস চেক করে দেখতে না পারবেন। আমি জানি যেমন না, এই 7টা আমি এটা পাম্পে- জানি এই না। 7টা নিশ্চয়ই পাম্পে তো এত মন্ত্রী লোক হওয়ার কথা বলেছেন, না। আর আপনি বলেছেন টোটালি বৈপরীত্য মনে হচ্ছে আপনার কথায়, যে মন্ত্রী টোটালি অসত্য বলেছেন, অথবা আপনি না, তিনি পুরোপুরি সংসদকে একটা মেসেজ দিয়েছেন, হ্যাঁ, আপনিও তো যদি ছিলেন সংসদকে মেসেজ সংসদে দিয়ে থাকে সেটা লিখিতভাবে রেকর্ডেড, দিয়েছেন। তো সেটা রেকর্ডেড তো আছে, সংসদে রেকর্ড থাকে সবকিছুর। যদি তাই হয়ে থাকে, নিশ্চয়ই এটা নিয়ে পরবর্তীতে সংসদে আলাপ হবে। মন্ত্রী যদি এরকম অসত্য একটা বক্তব্য দিয়ে থাকেন যে সেটা ভালোভাবে কাজ করছে, আর আপনি বলছেন কোনোই কাজ করে না, হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই এটা যারা এটা ইনস্টল করতে পেরেছেন এবং যারা এটাতে লগ ইন করতে পেরেছেন, মানে রেজিস্টার করতে পেরেছেন, তারা যখন যাচ্ছেন তারাও দেখাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না, তখন না না, কেউ কেউ পেয়েছে, আমি যতটুকু হ্যাঁ, জানি, আমি শুরুর দিকে ডিটেইল জানি না, যারা হ্যাঁ, ঢুকতে আমি পেরেছে ডিটেইল তারাই জানি না, পেয়েছে, কেউ কেউ পেয়েছে এটা জানি। আবার আপনি যেটা বলেছেন এটাও যে একেবারে অসত্য, আপনার বক্তব্য টোটালি যে একেবারে সত্য সেটাও আমি বলছি না। আবার মন্ত্রী যেটা বলেছেন, উনি কোন দায়িত্বে কিভাবে বলেছেন, নিশ্চয়ই সেটা উনি সংসদে কেউ না কেউ বিরোধী দলে আছে, তারা বলবেন, পরে উনি ক্ল্যারিফাই করবেন, আমরা দেখব যে আসলে প্রকৃত অবস্থাটা কি। জি, যেতে চাই মনিরা শারমিনের কাছে। আজকে আরেকটা খবর, সেটা হচ্ছে 1 মাসে এলপিজির দাম 2 দফায় বাড়ানো হলো এবং সেটা বেড়েছে 600 টাকা। দামটা 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম হচ্ছে এখন 1940 টাকা, যদিও মার্কেটে আগের থেকেই সেটা 2200 টাকায় বিক্রি হচ্ছিল, এখন এটা হয়তো বা 2500-2600তেও চলে যাবে। তাছাড়া সিলিন্ডারের সংকটও আছে, শর্টেজও আছে। এই জায়গায় গভর্নমেন্ট আসলে কি করতে পারতো যা করা হয়নি? দেখেন, একই বিষয়, মানে আমাদের তো জ্বালানি সংকটটা মানে শুধুমাত্র ডিজেল অকটেনে থেমে নেই, এটা তো গ্যাস পর্যন্ত গেছে। এবং নতুন করে গ্যাস উত্তোলনের সুযোগও এখন নেই, কারণ নতুন করে গ্যাস উত্তোলনের যেই ক্যাপাসিটি এবং খরচ সব কিছু মিলিয়ে সেই সুযোগ নেই। সেই জায়গা থেকে আসলে আমাদের এইখানেও একটা বড় ধরনের আমরা কালোবাজারি এবং সিন্ডিকেট দেখছি। কারণ এই যে দেখেন, একবারে যে 600 টাকা বাড়লো, এবং দেখেন এখানে যে আপনি বললেন যে যেটা আসলে বেড়েছে সেটা তার থেকে অনেক বেশি টাকা দিয়ে, 2200 টাকা দিয়ে আমরা অলরেডি কিনছি, এবং এখন এই বাড়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আরও বেড়ে যাবে। তাহলে দেখেন, এই যে মাঝখানে আসলে সরকারের কি তদারকিতে কিছু আছে আদৌ? কারণ সরকার নির্ধারিত যে দাম, সেই দামে কিন্তু আমরা অলরেডি কিনছি না, কারণ আমরা আরও বেশি দামে কিনছি, এবং এখন এই বাড়ার ফলে আরও বেশি দামে আমাদের কিনতে হবে। সুতরাং এই যে সরকারের কাজটা আসলে ঠিক কোথায়, তার ম্যানেজমেন্টের কাজটা কোথায়, এবং এই যে মাঝখানে যে ফাঁকটা, এটা তো আসলে ভোক্তাদের ভোগান্তি, এবং ভোক্তাদেরই এই বেশি টাকা দিয়ে এটা কিনতে হচ্ছে। সুতরাং এই জায়গায় আসলে রেগুলেশন কোথায়, এই জায়গায় আসলে সরকারের পক্ষ থেকে সেই ম্যানেজমেন্টটা কোন জায়গায়, এবং এইটা যে এতদিন, এবং আমাদের একটা অসুবিধার জায়গা কি, আমরা এটা মেনে নিয়েছি যে এরকমই সিন্ডিকেট আছে, কালোবাজারি আছে, দাম বাড়লে আরও বাড়বে, এর মাঝখানে আমরা আসলে প্রশ্ন করতে চাই না যে আসলে সরকার এখানে কি কাজ করছে। এবং এই জায়গাতে সরকারও যে ছাড়টা পেয়ে যায় সেটা হচ্ছে যে তারও ম্যানেজমেন্টের জায়গা থেকে, এবং যেহেতু সে অ্যাকাউন্টেবল না কারো কাছে, এবং আমরা ভোক্তারা আমরা বেশি টাকা দিয়ে কিনছি, যে কিনতে পারছে না সে অন্য একটা উপায় অবলম্বন করছে, কিন্তু আলটিমেটলি একেবারে জনগণের পকেট কাটা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে জনগণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা কি, জনগণ যে কোনোভাবেই আসলে ভোগান্তির শিকার হবে, এবং এটা স্বতঃসিদ্ধ, রাজা যাবে রাজা আসবে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধার জায়গা, এবং এটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা মেনে নিয়েছি, আমরা সরকারকে সেই প্রশ্নটা করতে চাই না। কিন্তু এখনকার যে বাস্তবতা, সরকারকে তো আসলে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই যে 600 টাকা বাড়লো, এবং এখন আমি যদি বলি পুরোপুরিভাবে 1200 টাকার মতো আমাদের এখনকার যে রেট, সেটা 1200 টাকায়, মানে দ্বিগুণ দিয়ে আমাদের এখন কিনতে হবে সরকার নির্ধারিত রেটের থেকে। তো সেই জায়গা থেকে আসলে সরকারের ম্যানেজমেন্টটা কোথায়, এবং সরকার কেন এই যে মাঝখানের যে মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা কালোবাজারি করছে, যারা আসলে মজুত করছে, অথবা এই সিলিন্ডার প্রতি দাম যে বাড়ছে, এটাতে রেগুলেশন কোথায়, এবং কারা আসলে কাকে প্রশ্ন করছে, কারা রেগুলেশন মধ্যে আছে? তো এই জিনিসটাও কিন্তু পরিষ্কার না, এবং আমরা এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা, আর এখন তো আসলে জ্বালানি সংকটের ফলে এই সমস্যাটা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই সমস্যাটা সমাধানে আসলে সরকারের কি, তারা আসলে কোন পদ্ধতি নিবে, এবং কি ধরনের সুপারিশ আসলে তাদের
পক্ষ থেকে করা হচ্ছে, এটা একটা দেখার বিষয়। তবে আমি গ্যাসের ক্ষেত্রে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটি কিন্তু আগে থেকেই এক ধরনের ভগ্ন একটা পরিস্থিতির মধ্যে আছে এই ম্যানেজমেন্ট সিস্টেমটা। সুতরাং এই 2 মাসে আসলে সরকার খুব যে বেশি কিছু করে ফেলতে পারতো সেটা আমি মনে করি না। তবে এই মুহূর্ত থেকে আসলে তার এই জায়গাটা ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে এবং এই জায়গায় তার আসলে ট্যাকেল দিতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত করতে হবে, কারণ জনগণ আসলে এখন প্রশ্ন করবে। জি, আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 2 মাসের অ্যাচিভমেন্ট বলা হলো, 60টি সফল পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বিরোধী দল হিসেবে আপনাদের পর্যবেক্ষণ কি, এই পদক্ষেপগুলো কি জনগণের প্রকৃত সমস্যার সমাধান করার দিকে নিবে কিনা? দেখেন, এক ধরনের আমরা এই সরকারের পক্ষ থেকে যেটা দেখেছি যে 2 মাসে তারা তাদের সাফল্যের গল্পগাথা তারা বললেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা একদম এক কথায় যদি বলি তাহলে আমরা যেটা দেখেছি এক ধরনের তারা তাদের ইশতেহার বাস্তবায়ন যত দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করছে, তারা মানুষকে একটা কার্ডের মধ্যে আনছে এবং এই ধরনের গিমিক রাজনীতির মধ্যে দিয়ে তারা ওই যেটা হচ্ছে যে একটা লং টার্ম একটা সমস্যার সমাধান না করে তারা একটা ইনস্ট্যান্ট মানুষকে একটা চমক দিতে চাচ্ছে। এটার ফলে যেটা হয়েছে দেখেন, এটার পেছনের জায়গাটা তো আসলে আমরা দেখছি না। সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ডের কথা যদি আমি স্পেশালি বলি, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের এই খরচটা কোথা থেকে আসবে, এটা তো আমরা বহুদিন ধরে প্রশ্ন করছি এবং এই প্রশ্নটা কিন্তু যখন আমরা করেছি তখন আমাদের বলেছে আমাদের হিংসা। এখন আইএমএফও যখন প্রশ্নটা করছে তখন কিন্তু উত্তরটা তারা দিতে পারছে না। এবং দেখেন এই ফ্যামিলি কার্ড সহ তো নানান ধরনের কার্ড তো এখন মানে ওনারা ইন্ট্রোডিউস করেছে। ফ্যামিলি কার্ডের এই 40 লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে 13,000 কোটি টাকা তারা অর্থ বরাদ্দ চেয়েছে। তাহলে দেখেন এই যে আমাদের যে ঋণ, আমরা তো ঋণগ্রস্ত, আমরা তো আসলে বিদেশি বিভিন্ন জায়গা থেকে আমরা ঋণ নেই, সেইখানে কিন্তু আমাদের এই যে ফিজিবিলিটি স্টাডি, আমাদের লং টার্ম প্ল্যান কি, যেই একটা কার্ড ইন্ট্রোডিউস করা হলো বা যেই ধরনের নতুন পরিকল্পনা নেওয়া হলো সেগুলোর আসলে লং টার্ম ফিজিবিলিটি মানে স্টাডি করা হয়েছে কিনা, সেটার ফিজিবিলিটি আসলে কি, এবং যেগুলো আসলে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যেই কর্মসূচিগুলো অলরেডি আছে তার সাথে আসলে এটা কোনোভাবে করে এটা কনফ্লিক্ট করছে কিনা, এই স্টাডিগুলো কিন্তু সরকারের নাই। তো আমার মনে হয় যে দেখেন এই আমাদের তো আসলে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিন্তু অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, তো সেইগুলোর আসলে কার্যকারিতা সেটাও কিন্তু ওনারা খেয়াল করেননি বা ওনারা আসলে পরীক্ষা করেননি। তার মধ্যেই ওনারা ইশতেহারে যেরকম বলেছে ফ্যামিলি কার্ড দিব, ডিজেল কার্ড দিব, পেট্রোল কার্ড দিব, মানে তেলের কার্ড, তারপরে হচ্ছে আপনার এই ধরনের তো অনেকগুলো কার্ড তারা ইন্ট্রোডিউস করছে, কিন্তু এই কার্ডের যে সুফল সেটা আসলে সাধারণ জনগণ পর্যন্ত কতটুকু যাবে এটা একটা বড় প্রশ্ন। এবং এটি নিয়ে তাদের আসলে সমীক্ষা বলেন, কোনো পলিসি পেপার বলেন, বা এটা আসলে কতদূর তারা নিয়ে যেতে পারবে, নাকি আসলে এই যে অর্থটা ওনারা কোথা থেকে যোগান দিবে, এই প্রশ্নগুলো কিন্তু এখন বারবার করে আসছে। না, সন্দেহ না তো, এটা তো ফ্যাক্ট এখন, কারণ আইএমএফও তো এই কথাগুলো বলছে এখন, যে কারণে কিন্তু আমরা এখন এই টার্মে আমরা ঋণ পাচ্ছি না। এবং শুধুমাত্র তাই না তো, কারণ আমরা যে দেখছি যে এই ধরনের সফলতার কথা তো ওনারা বলছে, কিন্তু এর মধ্যে দিয়ে তো ওনারা শুভঙ্করের ফাঁকিও দিচ্ছে। সেটা হচ্ছে এই দেখেন আমরা আজকে দেখলাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দিলকুশায় সেখানে দেখলাম যে এসালমকে আবার যাতে পুনর্বাসন করা হয় সেই জন্য এসালমের যারা কর্মচারী আছে তারা যারা আসলে সুবিধাভোগী তারা কিন্তু আন্দোলনে নেমেছে, মানববন্ধনে নেমেছে, তাকে জানি আসলে ফিরিয়ে আনা হয়। এবং সেটার কিন্তু একটা প্রক্রিয়া, এই সরকারের সফলতার কথা তো বলছেন, এখানে কিন্তু একটা প্রক্রিয়া যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ব্যাংক অধ্যাদেশ, সেই অধ্যাদেশে 18 ক তারা যুক্ত করে এই যে এসালামদের আবার ফিরিয়ে আনার যে একটা সুন্দর পরিকল্পনা, এবং কিছু টাকা পরিশোধ করে 7.5% পরিশোধ করে আবার সেই ব্যাংকগুলোর মালিকানা তাদের যে ফিরিয়ে আনার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু সরকার করে দিয়েছে। সুতরাং সরকারের তো এটা একটা সফলতা না, কারণ এসালামদের ফিরিয়ে আনা হলে সেই গোষ্ঠীর কাছে তো সরকার সফল, আমাদের কাছে না হলেও। তো সুতরাং এই যে একটা জায়গা, এবং এই প্রত্যেকটা যে কথাগুলো বলছি না, আপনি বলছেন যে এটা আমাদের আশঙ্কা বা আমাদের কোনো ন্যারেটিভ কিনা, এটা তো আসলে ফ্যাক্ট। এটা হচ্ছে ধরেন আইএমএফ এই কারণে এবার ঋণ দিচ্ছেন আমাদের। এবং আরও গুরুত্বপূর্ণভাবে যে এনবিআর এর ঘটনাটা দেখেন, এনবিআর এর আমরা দেখেছি না অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই সরকারের সময় একটা আন্দোলন হয়েছে, সেটা পলিসি এবং ম্যানেজমেন্ট এই দুইটা হচ্ছে আলাদা করবার জন্য এনবিআর এর। তো সেই জায়গায় আমরা দেখলাম যে সেখানে তখন আন্দোলন হলো এটার বিপক্ষে, এবং আমরা দেখলাম খুবই অদ্ভুতভাবে বিএনপি সরকারও এটা বাস্তবায়ন করলো না। সুতরাং এই যে একটা, এখানেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোথা থেকে এই বিষয়গুলো হচ্ছে। দেখেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কত আন্দোলন দেখেছি, তাই না? আমরা সরকারি কর্মকর্তা
কর্মকর্তাদের মানে রাস্তায় নামতে দেখেছি প্রথমবারের মতো এত ভয়ঙ্করভাবে। 76% আন্দোলন, তখনকার আন্দোলন হচ্ছে এই মানে সরকারি চাকরির আন্দোলন ছিল, সরকারি কর্মকর্তারা মাঠে নেমে আন্দোলন করছিলেন। কিন্তু এখন হঠাৎ করে দেখতেছেন না যে কোনো আন্দোলন নাই। সুতরাং এখন তো আন্দোলনের বাস্তবতা নাই, কারণ এখন তো বিএনপি সরকার মাঠে। সুতরাং আমরা বুঝতে পারি যে আসলে সেই আন্দোলনগুলো আসলে কাদের ব্যাকআপে হতো। সুতরাং এই যে দেখেন, একটা দেশের স্থিতিশীলতা রক্ষা করা এবং এই যে সফলতার কথা বলছেন, যে সরকারের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে সফলতা নিশ্চিত করা, এবং সেটা তো আমরাও সেটা সমালোচনা করব, আলোচনা করব, ভালো কিছু হলে সাধুবাদ জানাবো। কিন্তু এই যে একটা অসুবিধার জায়গাগুলো তৈরি করে রাখা হচ্ছে, এবং যেটা আপনি বলছেন যে আমাদের আশঙ্কা কিনা, কিন্তু আমরা দেখছি যে আইএমএফও এই কারণে ঋণ দিচ্ছে না, বাংলাদেশের অর্থনীতিকে আবার সেই একটা পরিস্থিতিতে পেয়েছি। আমি চলে যাচ্ছে। শহীদুল ইসলাম বাবুলের কাছে আসতে চাই। আপনিও শুনলেন শেষের দিকে বেশ 3টি পয়েন্ট নিয়ে মনিরা শারমিন উত্থাপন করলেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আচ্ছা, প্রথম থেকেই বলি। প্রথম কথা বললেন আপনি এলএনজি না, জ্বালানি, একই প্রশ্ন আর কি, মানে ঘুরে ফিরে ওই জ্বালানি ইস্যুতে গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেল। বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, এখানে এমন কোনো তেল শূন্য হয়ে যায় না, বাংলাদেশে মহামারীও লেগে যায় নাই। এটা সারা দুনিয়ায় এই প্রবলেমটা, এই সংকটটা। আপনার এলএনজি সিঙ্গাপুর থেকে, কাতার থেকে আনতে হয়, আমাদের 80% কাতার থেকে আনতে হতো, এবং সিঙ্গাপুরের স্পট মার্কেটে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদেরকে এলএনজি আনতে হচ্ছে এখানে। তো সরকারের কি করণীয় ছিল এটার দাম বৃদ্ধি না করে? এই যে ম্যানেজমেন্ট, তারপরেও অনেকে বেশি দামে বিক্রি করছে, এটা নতুন করছে না। 2 মাস বয়সে একটা সরকারকে আপনি কিভাবে পোস্টমর্টেম করবেন, কত নির্দয় হবেন, কিভাবে বলবেন? একটা জিনিস অন্তত বলেন, এই যে আমার মনিরা শারমিন যেটা বলল, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে, তো সরকার কি করবে? আপনার ইশতেহার বাস্তবায়ন করবে? বিএনপি ইশতেহার দিয়ে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, তো বিএনপি তার ইশতেহার বাস্তবায়ন করবে না? বিএনপির যে ইশতেহার ছিল সেই ইশতেহারের উপরেই তো মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তাহলে কি সরকার আপনার ইশতেহার বাস্তবায়ন করবে বা গণবিরোধী ভূমিকা পালন করবে? আমি জানি না এই প্রশ্নে। টাকা কোথায় পাবে? একটা $1 মিলিয়ন, এই যে ফ্যামিলি কার্ড, এটা খারাপ, উদ্দেশ্য ভালো না, এটা হবে না, কেমনে আসবে, কোত্থেকে টাকা আসবে? আমি একটা হিসাব আপনাকে বলি। এই যে পার্লামেন্ট মেম্বাররা, ওনারা নির্বাচনের আগে বলেছে যে আমরা গাড়ি নেব না, বাড়ি নেব না, প্লট নেব না। আমরা নির্বাচনের পরে বলেছি উদ্দেশ্য মানুষকে ভুলাইয়া ভালাইয়া ভোট নেওয়া না। নির্বাচনের পরে আমরা বলেছি একজন এমপি, মানে 300-350 এমপি, আপার দলের 450 এমপি, একজন এমপি মিনিমাম 10 করোড় টাকা সেভ এই জায়গায়। তার মানে কত? 5,000 কোটি টাকা এই এক জায়গায়। আচ্ছা, আপনি সমালোচনা করবেন সরকারের ভুল ভ্রান্তি, অবশ্যই আপনি বিরোধী দল যা ইচ্ছে মনের মাধুরী বিষয়ে আপনি বলতে পারবেন, আপনি জার্নালিস্ট, আপনিও বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো, আপনি কেউ কি বলেছে এই যে ডিসিএসপি, এই ওনাদের নিয়োগের সময় যে পরিমাণ কেলেঙ্কারি, চেক, টাকা, লেনদেন, একটা অভিযোগকে উত্থাপন করতে পেরেছে কোথাও দুর্নীতির? এখন পর্যন্ত 2 মাসে সরকারের কোথাও কোনো লুণ্ঠনের অভিযোগ? বাংলাদেশ থেকে এই 2 মাসে 33 লক্ষ কোটি টাকা যদি 17 বছরে পাচার হয়, 15 বছরে, তাহলে 2 মাসে কত টাকা পাচার হয়? একটা অভিযোগকে উত্থাপন করতে পেরেছে? হ্যাঁ, আপনি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেই পারেন। এই সংকটটা বিএনপি ক্ষমতায় আসার 1 মাসের আগেই শুরু হয়ে গেছে, এবং এই সমস্যা নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় হয়ে গেছে। আধুনিক বিশ্ব, উন্নত বিশ্ব, তারা হিমশিম খাচ্ছে, আর আমি তো বাংলাদেশ তৃতীয় বিশ্বের তলার নির্দেশের অবস্থায় আছি। সেখানে যে সংকট হবে না, একেবারে সব কিছু স্মুথ হবে, সব সরকার ভালোভাবে একেবারে হ্যান্ডেল করে ফেলতে পারবে, বিষয়টা তা না। আর আমাদের পুরনো তো আছেই, আমাদের পুরনো সিন্ডিকেট, আমাদের পুরনো, এর থেকে যে বিএনপি বের করে ফেলতে পারছে, এরকমও কোনো বিষয় না। সেই জন্য অবশ্যই আমরা সমালোচনা করবো। এখন এস আলমের যে যত ফ্যাক্টরি আছে, যত ইন্ডাস্ট্রি আছে, যত ব্যাংক আছে, সব এস আলমের সাথে যাদের যুক্ত ছিল সব আপনি বন্ধ করে দিবেন? এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যাপার আছে, লক্ষ লক্ষ ইনভেস্টের ব্যাপার আছে, এই প্রতিষ্ঠানগুলো আপনি বন্ধ করে দিবেন? সেইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, রাষ্ট্র কীভাবে সেখানে প্রতিনিধি তৈরি করে এই সমস্ত মানুষকে বেকার করে দেওয়া তো রাষ্ট্রের কাজ না। সেই ক্ষেত্রে তো আরও আপনার অর্থনীতির উপর চাপ পড়বে, বেকারত্ব বাড়বে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এটা কখনোই কোনো সুফল বয়ে আনতে পারবে না। আবার আপনারা দিনভরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, সারা দিন আওয়ামী লীগ এটা করেছে, ওটা করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে, কিন্তু আওয়ামী লীগের লোককে এখন আপনি প্রবেশের দ্বার উন্মুক্ত করে দিলেন, ছাত্রলীগ প্রবেশ করতে পারবে, ভালো ছাত্রলীগ। তাই আপনি এই কথা কেন বলেন না যে ভালো আওয়ামী লীগ আসতে পারবে? হ্যাঁ, এই কথা বলছেন না। সেই জন্য বক্তব্য, ওই যে মনিরা শারমিন সেদিন তার সাথে একটা অনুষ্ঠান করছিলাম, কোথায় বলা, প্রতিবাদ করা বা সমালোচনা করা এক জিনিস, আর কাজ করা, দল চালানো সেটা অন্য জিনিস। রাষ্ট্র চালানো, সরকার চালানো, এটা টোটালি ডিফারেন্ট এবং ডিফিকাল্ট একটা ম্যাটার। এটা আমি বিশ্বাস করি সকলেই বুঝবেন বাস্তবতাটা। আচ্ছা দেখেন, এই যে বিগত সরকারের আমলে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে মানুষকে, এখন আপনি যেভাবে সমালোচনা করতে পারছেন, যেভাবে
একেবারে নিষ্ঠুর নির্দয়ভাবে ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল। আমরা তো ভাবছিলাম যে হাসিনার আমল চলে গেছে, বাংলাদেশে অসুস্থ রাজনীতি, অশালীন, অসভ্য, নোংরা এই রাজনীতি বাংলাদেশ থেকে চলে যাবে, কিন্তু যায়নি। এগুলোকে প্যাট্রোনাইজ করা হচ্ছে এবং এটা ভিতর থেকে করানো হচ্ছে। তার মানে কি পরিবেশ তো দূষিত। আপনি সরকারের সমালোচনার জন্য একজন মানুষও গ্রেপ্তার হয় নাই, একজন মানুষও এই পর্যন্ত। তারেক রহমান বলেছেন কার্টুন আঁকেন। ওই যে ভোলায় যে মহিলা গ্রেপ্তার হলো, তার আপনি দেখেন কি পরিমাণ নোংরামি তার ফেসবুকের টাইম লাইনে, কি পরিমাণ অসভ্যতা। এই রাজনীতি তারা আবার প্রমোট করছে বাংলাদেশে। আপনি এই যে মনিরা সমালোচনা করলো, কত সুন্দর ভাষা, সরকারের অবশ্যই সমালোচনা আপনি করবেন, কিন্তু রাজনীতির নামে অসুস্থ রাজনীতি যেটা বিগত দিনে বাংলাদেশ থেকে আমরা বিদায় করেছি, সেই রাজনীতি বাংলাদেশে নাই। লুটেরার রাজনীতি বাংলাদেশে আর হবে না। হ্যাঁ, সরকারের ভুল হতে পারে, অবশ্যই আপনি সেগুলো নিয়েও সমালোচনা করতে পারবেন। সরকার একটা নতুন সরকার, নতুন বাস্তবতা, নতুন অভিজ্ঞতা, এই সময়ের মধ্যে কিছু কিছু উদ্যোগ যেটা নেওয়ার প্রয়োজন ছিল নাও নেওয়া হতে পারে। কিন্তু গয়রহ সমালোচনা করে কি মানি না এই বাজেট, গণবিরোধী এই বাজেট মানি না, বলে কি মানি না, জানি না, এইরকম সমালোচনা যেন আমরা না করি আল্লাহর রাস্তায়। আপনি একটা কার্টুনের কথা বলছিলেন, গতকাল একজন আজকে সংসদে এটা ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, তিনি এটা হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ। চিফ হুইপ বাবা বলছিলেন এই ভদ্রলোক শুধু একটা কার্টুন না, তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে, পরে শুনলাম আমি। হ্যাঁ, মানব পাচারের অভিযোগ আছে, মানুষের সাথে প্রতারণার অভিযোগ আছে। এবং চিফ হুইপ যেটা বলেছেন যে কার্টুনের জন্য কেউ কাউকে দরকার, ওই কেঁচো ঘুরতে সাপ বেরোচ্ছে, সব এনসিপির সাথে সম্পৃক্ত এগুলা, হ্যাঁ, জামাতের সাথে সম্পৃক্ত। যেই ভদ্রলোককে গ্রেপ্তার করেছে তার 10টা অপরাধ পরে বের হয়েছে, আমি জানি না, এই অপরাধের কারণেই তো করেছে। এবং চিফ হুইপ বলেছেন যে কার্টুনের বিরুদ্ধে, কার্টুন আঁকার জন্য কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই, আপনার প্রয়োজনে ছেড়ে দেন। এবং তার টাইমলাইনে একই ধরনের অসভ্যতা, এই যে অসভ্যতা, প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা, অশালীন বক্তব্য দেওয়া, এই রাজনীতি আমরা চাই না। গয়রহভাবে ওনারা যেভাবে সমালোচনা করছেন প্রতিদিন প্রতিনিয়ত, কই ওনাদের কেউ গ্রেপ্তার করেছে? একটা মানুষকে কেউ গুম হয়েছে বাংলাদেশ থেকে? 1400 তো গুম হয়েছিল, বিএনপির অনলি হয়েছে। সেই জন্যে স্বাধীনতা থাকবে। স্বাধীনতা মানে ওই যে আপনি ছড়ি ঘুরেচ্ছেন, আমার নাকে এসে লাগছেন, বলছেন আপনার স্বাধীনতা, কিন্তু আমিও তো বলতে পারি স্বাধীনতা অতটুকু যতটুকু পর্যন্ত আমার নাক। প্লিজ এই জায়গাটা খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ডক্টর শফিকুল ইসলামের কাছে আরেকবার। সেটি হচ্ছে, সংস্কারের শর্ত পূরণ না হয় IMF এর ঋণের কিস্তি ছাড় পায়নি বাংলাদেশ। একদিকে জ্বালানির সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকটের মুখে ঋণের কিস্তি ছাড় না পাওয়া, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রেমিটেন্সের ভাটার পড়তে পারে, এমনটাও একটা শঙ্কার কথা বলা হচ্ছে। অর্থনৈতিক সংকটের যথাযথ সমাধানে সরকার কি সঠিক পথে আছে কিনা, পরিস্থিতি দেশের কোন দিকে ঠেলে দিতে পারে এবং সেখান থেকে নিয়ন্ত্রণের উপায়টা কি হবে? ধন্যবাদ আপনাকে। ধরুন, অর্থনীতিকে ব্যালেন্স রাখার জন্য দুটি পদ্ধতি মেইনলি একটি সরকার নেয়। একটা হচ্ছে রাজস্ব নীতি, আর একটা হচ্ছে মুদ্রানীতি। রাজস্ব নীতির আবার দুটি কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের ব্যয়, যেটাকে সরকারি ব্যয় হিসেবে আমরা ধরি। আরেকটা হচ্ছে আপনার ট্যাক্স। এই ট্যাক্স হচ্ছে সরকারের আয়, আর ব্যয়টা হচ্ছে সরকার যেসব কাজ আপনি ধরেন রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেটে ব্যয় করবে, সেইখানে তারা করে থাকে। কাজেই সরকারের কিন্তু এই দুইটি জায়গায় ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ব্যালেন্স থাকা দরকার। তো এইটা যথাযথভাবে করতে পারে কিনা আপনি দেখবেন, যখন বাংলাদেশ সরকার এ পর্যন্ত যতগুলো বাজেট নিয়েছে, ঘাটতি বাজেট নিয়েছে। তো এইটারও আবার অর্থনৈতিকভাবে বিভিন্ন ব্যাখ্যা আছে, যে ঘাটতি বাজেট ভালো নাকি ব্যালেন্স বাজেট ভালো, নাকি ডেফিসিট সারপ্লাস বাজেট ভালো। তো এই ডিবেটে আমি যাচ্ছি না। তো বাংলাদেশ সরকার সবসময় ঘাটতি বাজেটে থেকেছে। কাজেই এই ঘাটতি বাজেটকে কিভাবে তারা সরকারি ব্যয়গুলোকে মিট আপ করতে পারবে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন বিগত সরকার বড় বড় প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টগুলো থেকে যে রেভিনিউ হবে, সেই রেভিনিউ না আসা পর্যন্ত সেই সুফল কিন্তু আপনি পাবেন না। আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় এরকম কিন্তু অর্থনৈতিক ধস নেমেছে, শুধুমাত্র তারা যেই সব খাতে ইনভেস্ট করেছিল সেই সব খাত থেকে রেভিনিউ কিন্তু আসে নাই, আয় আসে নাই। কাজে আয়ের চেয়ে যখন ব্যয়ের পরিমাণটা অনেক বেশি হবে, তখন কিন্তু অর্থনৈতিক একটা ভারসাম্যহীন অবস্থায় পড়ে যাবে। কাজেই এই সরকার এখন এই উদ্যোগটা নিতে হবে তাদেরকে, যাতে রাজস্ব নীতির দুইটা পলিসি, যে সরকারি ব্যয় এবং অন্যদিকে ট্যাক্স, এই দুইটার মধ্যে যেন সমন্বয় থাকে। আপনি সরকার অনেক ব্যয় করবে, কিন্তু সেই
অর্থের উৎসগুলো কি হবে? আপনি ধরুন দুইটা উৎস, একটা হচ্ছে তার বাইরে থেকে ঋণ আনতে হবে, আর একটা হচ্ছে ভিতর থেকে এই ব্যয় মেটানো। তো ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত পারে সরকার, ততক্ষণ পর্যন্ত সে ঋণ নিয়ে হোক, ট্যাক্স নিয়ে হোক বা ধার করে হোক, সেখান থেকে কিন্তু ব্যয় করবে। কিন্তু যখন আভ্যন্তরীণ উৎস থেকে ব্যয়টা মেটাতে না পারে, তখনই কিন্তু বাইরে থেকে ঋণ সহযোগিতা নিতে হয়। এক্ষেত্রে আমার IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে দ্বারস্থ হতে হয়। কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক যখনই আমাদের দেশে না, শুধু এরকম উন্নয়নশীল দেশে লোন দিতে যায়, তারা কিন্তু কতগুলো শর্ত জুড়ে দেয়। সেই শর্তগুলো এই দেশে বাস্তবে দেশের জনগণের জন্য এইটা ঠিক হবে কিনা, সরকার এই শর্তগুলো পূরণ করতে পারবে কিনা, সেই ধরনের কোনো স্টাডি কিন্তু তারা করে না। কাজেই সরকার যখন ঘাটতি বাজেটে থাকে এবং তার ব্যয়ভার বহন করতে হয়, তখন কিন্তু তাদের এই পলিসিগুলোর সাথে এগ্রি করেই এই লোনগুলো নিতে হয়। তো সব IMF বলেছে যে হ্যাঁ, এই শর্তগুলো আপনার পূরণ করতে হবে। তো বর্তমান সরকার এসেই সেই শর্তগুলো পূরণ করতে পারবে কিনা, এটাও কিন্তু স্টাডি করে দেখার সময় সুযোগ হয়নি। কাজেই সরকারের এখন দরকার পড়বে যে এই সংস্কারের কথা, যে সংস্কারগুলো মেনে নেবে কিনা, এর উপর IMF তার ঋণ দেবে। কিন্তু সংস্কারের সাথে এই ঋণ নিয়ে এই দেশ আবার সেইটাকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, সেই স্টাডি তো হওয়া দরকার। আমার মনে হয় সরকারের মধ্য থেকে যারা আছেন পলিসির দিক থেকে সেইগুলো দেখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মুদ্রানীতি। মুদ্রানীতির মধ্যে দুটো জিনিস আপনার উল্লেখ থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর একটা হচ্ছে মানি সাপ্লাই। অর্থাৎ সরকার যখন দেশে মুদ্রার সাপ্লাই বাড়িয়ে দেবে, এইটা কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, সরকার কি মানি প্রিন্ট করে সাপ্লাই করবে, এমন কিন্তু নয়। সরকার নানাভাবে মানি সাপ্লাই বাড়াতে পারে, তার অনেকগুলো টুলস আছে। এর মধ্যে রিজার্ভ রেশিও কমাতে পারে, যার মধ্য দিয়ে রিজার্ভ রেশিও যদি কমিয়ে দেয়, যেমন 15% আছে 10% করলো, কাজে এই 5% টাকা কিন্তু তখন মানি মার্কেটে ঢুকে যাবে, অর্থাৎ ব্যাঙ্কগুলোতে যাবে, ব্যাংক থেকে ইনভেস্টররা সেখান থেকে নিবে, যারা বিনিয়োগ করতে চায় তারা সেখান থেকে নিবে। এইভাবে কিন্তু মানি সাপ্লাই বাড়াতে পারে। কাজেই যখন মানি সাপ্লাই ইকোনমিতে বাড়বে, তখন মানুষের হাতে টাকা পয়সা থাকলে তারা কি করবে? তারা হয় এইটা নিয়ে কনসামশনের দিকে যাবে, অর্থাৎ বাজার থেকে জিনিসপত্র কিনে খাওয়ার চেষ্টা করবে। যদি সেইটা না করে তারা আবার কোনো না কোনোভাবে ব্যাংকে ডিপোজিট করবে, যাদের লোনের দরকার তারা সেইখান থেকে লোন নিয়ে ইনভেস্ট করবে, নতুন নতুন শিল্প তৈরি করবে, যেখানে নতুন নতুন প্রোডাক্ট আসবে, সেখানে কর্মসংস্থানের তৈরি হবে। কাজেই সরকারের কিন্তু এই মুদ্রানীতি এইখানেও একটা ব্যালেন্স দরকার। সেটা দুইটা টুল দিয়ে বলছি, একটা ইন্টারেস্ট রেট সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে করতে পারে। এর আগে আপনারা শুনে থাকবেন কেন্দ্রীয় ব্যাংক এইটা কিন্তু সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কথা বলেছে, অর্থাৎ মানুষ যাতে সহজে ঋণ নিতে পারে, ইনভেস্ট করতে পারে, সেই জায়গাটাতে কিন্তু সরকারের ভূমিকা রাখতে হবে। বর্তমান আপনি জানবেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে 24-এর এই সময়টা কিন্তু আমাদের অর্থনীতির একটা টার্মোইল অবস্থা গিয়েছে। এর আগে গিয়েছে কোভিড, আবার এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমাদের দেশের অর্থনীতিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এইগুলো কিন্তু বারবার আমাদের অর্থনীতি থেকে আঘাত দিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু শুধুমাত্র রাজনীতি দিয়ে, রাজনীতিবিদদের দ্বারা কিন্তু সম্ভব না। সারা বিশ্বে যখন অস্থিরতা তৈরি হয়, সেইটা কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোতেও যেমন সাফার করে, আমাদের মতো উন্নয়নশীল দেশ আরও সাফার করে। কাজেই সরকারের এই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে, আমি জানি যে এখানে বাবুল ভাই আছেন, রাজনীতিবিদ, আমাদের বিরোধী দলীয় নেত্রী মনিরা আছেন, এরা এই বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সরকার কি পলিসি নিচ্ছে, যে এই পলিসিগুলোর ভবিষ্যৎ ইফেক্ট কিন্তু আপনি একদিনেই পলিসির ইফেক্ট দেখতে পাবেন না, একটু সময় নেয়। এই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করলে একটু সময় নেয়। কাজে ব্যাংকিং খাতকে আপনাকে ঢেলে সাজাইতে হবে, যাতে অর্থ পাচারের কথা বলছেন যে অলরেডি এইটা অনেক রেস্ট্রিক্টেড, এইটা যেন বন্ধ করে, যাতে দেশে এই অর্থের সার্কুলেশন থাকে, মানুষ এটাকে ইনভেস্ট করতে পারে, মানুষের হাতে আসলে তারা যেন টাকা পয়সা নিয়ে বাজারে যেতে পারে। এখানে একটি কথা বলে রাখা ভালো, যে এই যে তেলের দাম বেড়ে গেছে, এটাতে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে। তো এখন বাজারে যে জিনিসটা আপনি গতকাল 10 টাকায় কিনতেন, আর
5 দিন পরে সেটাকে 12 টাকা বা 15 টাকায় কিনতে হবে, আমার স্যালারি তো এই 5 টাকা বাড়েনি। তাহলে পরে আমার কি করতে হবে? এই 5 টাকা পরিমাণের দ্রব্য কম কিনতে হবে, অথবা আমাকে এই 5 টাকা ধার করে এই পরিমাণ দ্রব্য কিনতে হবে। কাজেই সরকারের কোনটা রেখে কোনটা করবে, এইরকম একটা অবস্থা কিন্তু তৈরি হবে। এইটা ধীরস্থিরভাবে পলিসি মেকাররা, অর্থনীতিবিদরা এই সংকটকে মোকাবেলা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম বাবুল এবং মুনিরা শারমিন, আপনাদের তিনজনকে আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে আসার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।